রাজধানীর মহাখালী থেকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেফতার। সংস্কারের জন্য 6টি কমিশন গঠন, আইন হাতে তুললে শাস্তির হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার। নবনিযুক্ত 8 ডিসির পদায়ন বাতিল, হট্টগোলের ঘটনা তদন্তে কমিটি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠা করা হবে, আশা তারেক রহমানের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে রাজধানীর মহাখালী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে খিলগাঁও থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আসাদুজ্জামান মিয়া 2015 থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপি কমিশনারের দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান পদে নিয়োগ দেয় বিগত সরকার। 2022 সালের সেপ্টেম্বরে আসাদুজ্জামান মিয়ার চুক্তির মেয়াদ শেষ হয়। গত জুন মাসে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে রাজধানীতে তার একাধিক ফ্ল্যাট, প্লট ও জমির তথ্য বেরিয়ে আসে। এরই মধ্যে আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের অনুসন্ধানে 2 সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে পুলিশের বিশেষ শাখা এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের কক্ষ থেকে 25 কোটি টাকা সরিয়ে নেওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের ডিআইজি গোলাম কিবরিয়াকে কমিটির প্রধান করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত 3 আগস্ট শেখ হাসিনা সরকারের কাছ থেকে 25 কোটি টাকা এডে নিজের কক্ষে রেখেছিলেন এসবি প্রধান মনিরুল ইসলাম। কিন্তু সেই টাকা বিতরণ করার আগেই 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হয়। ওই দিন থেকে আর অফিসে যাননি মনিরুল, কিন্তু তার কক্ষে 25 কোটি টাকা থাকার তথ্যটি এসবির কয়েকজন কর্মকর্তা জানতেন। তারাই পরে কৌশলে 6 থেকে 12 আগস্টের মধ্যে কোনো এক সময় মনিরুলের কক্ষ থেকে ওই টাকা সরিয়ে নেন। সুষ্ঠু ও অবাধ নির্বাচন ব্যবস্থার জন্য 6টি কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে। শিউলি শবনমের প্রতিবেদন। ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি দায়িত্ব নেয়ার 1 মাসের মাথায় তৃতীয়বারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এ সময় তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বের কাছে গণতান্ত্রিক দেশ হিসেবে তুলে ধরতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য দেশের উন্নয়ন পরিকল্পনা করা হবে মানুষ কেন্দ্রিক, কোনো দল কেন্দ্রিক নয়। চলমান এবং প্রস্তাবিত সকল উন্নয়ন প্রকল্পগুলোর যাচাই বাছাই করার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি। প্রকল্প বাস্তবায়নের পর্যায় বিবেচনা করে বাকি কাজে ব্যয়ের সাশ্রয় এমনকি প্রয়োজন মতে তা বাতিল করার কথা বিবেচনা করা হবে। দেশের মানুষকে আর ফাঁকি দেওয়া চলবে না। কর্মসংস্থান তৈরি করবে এমন প্রকল্পগুলোকে আমরা অগ্রাধিকার দেব। ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের সংস্কারে 6টি কমিশন গঠনের ঘোষণা। আমরা প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে 6 জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে এরই মধ্যে এনবিআরকে নির্দেশনা সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি যেমন পেঁয়াজ, আলু এসবের দাম আরও কমানোর জন্য বিদ্যমান শুল্ক হার হ্রাসের বিষয়ে এনবিআরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে এনবিআর পেঁয়াজ, আলু ও কতিপয় কীটনাশকের ক্ষেত্রে আমদানি
শুল্ক হ্রাস এবং ক্ষেত্র বিশেষে রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করে এসআরও জারি করেছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা যাতে সকলেই দাবি করতে পারি যে এই দেশটি আমাদের, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না। সংস্কারের জন্য কমিশনগুলো পূর্ণাঙ্গ গঠন শেষে ১ অক্টোবর থেকে কাজ শুরু করবে বলে আশা প্রকাশ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাদের মনে দৃঢ় আস্থা সৃষ্টি করতে পারি। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সহ দেশের ৬ খাতে সংস্কার আনতে ৬টি কমিশন গঠনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী ১ অক্টোবর থেকে পরবর্তী ৩ মাসের মধ্যে সব কমিশন তাদের কাজ শেষ করবে বলে জানানো হয়। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ৬ কমিশন প্রধানের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। এতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডক্টর বদিউল আলম মজুমদার। এছাড়া পুলিশ প্রশাসন সংস্কার কমিশনে সফররাজ হোসেন, বিচার বিভাগে বিচারপতি শাহ আবু নাইব মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনে ডক্টর ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনে আব্দুল মুঈদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন ডক্টর শাহদিন মালিক। সদ্য পদায়ন পাওয়া ৫৯ ডিসির মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাতিল হওয়া ৮ জেলা হল রাজশাহী, সিরাজগঞ্জ, জয়পুরহাট, রাজবাড়ী, কুষ্টিয়া, দিনাজপুর, শরীয়তপুর ও লক্ষ্মীপুর। এছাড়া সচিবালয়ে মঙ্গলবার হট্টগোলের ঘটনায় ১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মফিউর রহমানের রিপোর্ট। ২ দফায় ৫৯ উপসচিবকে পদায়ন করে বিভিন্ন জেলার ডিসি পদে নিয়োগ দেয় সরকার। এ নিয়ে গেল মঙ্গলবার সচিবালয়ে হট্টগোল করে পদবঞ্চিতরা। তারা প্রজ্ঞাপন বাতিল করে মেধাবী, সৎ ও যোগ্যদের পদায়নের দাবি জানায়। যে সমস্ত অফিসার সত্যিকারের যোগ্য, মেধাবী, সৎ এবং এদের মধ্যে যারা সৎ, মেধাবী, যোগ্য আছে তারাও যাতে থাকে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, এরই মধ্যে ৮ জেলায় ডিসি প্রত্যাহার হয়েছে আর রদবদল হয়েছে ৪ জেলায়। কানুন পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে, অলরেডি ৮ জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে আর ৪টা জেলায় রদবদল করা হয়েছে ফর বেটার ফাংশনিং। তারা ডিসি থাকবে এক জেলা থেকে আরেক জেলায়। হট্টগোলের ঘটনায় এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকলেই যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের এই বিষয়টা দেখার জন্য এই কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান জানান, ৭ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেওয়া হবে। যে আমি সুপারিশ করতে পারবো, আমাকে টার্মস অফ রেফারেন্স দিবে যে তুমি এটা করো, এর বাইরে আমি যেতে পারবো না। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠা করা হবে বলে আশাবাদের কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার টাঙ্গাইলের গোপালপুরে বিএনপি আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে আরও বলেন, স্বৈরাচার বিদায় হলেও তাদের প্রেতাত্মারা এখনও ঘোরাফেরা করছে। প্রতিনিধি কাজী রিপনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু সহ সব রাজবন্দীর মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে গোপালপুর উপজেলা ও পৌর বিএনপি। এতে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, স্বৈরাচারের প্রেতাত্মারা বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপির নাম ভাঙিয়ে অনেকে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের রুখতে শহীদ জিয়ার সৈনিকরা প্রস্তুত। স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে। এই দলের নাম ব্যবহার করে অনেকে বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রকৃত সৈনিক যারা, তারা এই ব্যাপারে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে। তারেক রহমান বলেন, সরকার গঠন করলে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি, চমচম, পাটজাত পণ্য ও আনারস ব্যাপক হারে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। সেটি এই এলাকার শাড়ি কিভাবে বিদেশে আমরা রপ্তানি করতে পারবো এবং বিদেশে রপ্তানি করার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। বক্তারা বলেন, সুষ্ঠু ভোট ব্যবস্থার প্রবর্তনই বিএনপির এই মুহূর্তের অন্যতম লক্ষ্য। পতন হয়েছে,
কৃতিত্ব বাংলাদেশের জনগণের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ খাতে যে সীমাহীন লুটপাট হয়েছে তার বড় সুবিধাভোগী শেখ পরিবার ও তাদের আত্মীয় সামিট গ্রুপের আজিজ খান। বিদ্যুৎ খাত থেকে লুটে নেওয়া অর্থ পাচার করে আজিজ খান এখন সিঙ্গাপুরের শীর্ষ ধনী। সঞ্জয় অধিকারীর ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। 2009 সালে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ছিল 27টি। 2024 সালে এসে উন্নীত হয় 152টিতে। 15 বছরে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা বেড়েছে 125টি। বিদ্যুৎ খাতের দায়মুক্তি আইনের আওতায় কুইক রেন্টাল বসানোর হিড়িক পড়ে। এই বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এটা মানে কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন, লুটপাটের জন্যই অসম চুক্তি ও উৎপাদন সক্ষমতা অস্বাভাবিক বৃদ্ধি করা হয়েছে। উন্নয়নের নামে যা কিছু ঘটনা ঘটেছে, লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় হয়ে গেছে এই দেড় দশক ধরে, কিন্তু এখন দেখতেছি যে চরম সংকট ছিল সেই চরম সংকটই রয়ে গেছে। সংকট মোকাবেলার জন্য লোডশেডিং বেছে নেওয়া হয়েছে। এই যে ব্যাপারগুলো ঘটে গেছে সেটা তো এই ধরনের পরিকল্পিতভাবে লুণ্ঠনের ক্ষেত্র সম্প্রসারণ করার জন্যই হয়েছে। সামিট গ্রুপের হাতেই বিদ্যুৎ খাতের নাটাই। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে কুইক রেন্টালের মাধ্যমে কুইক মানি বানিয়েছে সামিট গ্রুপ। পাচার হয়েছে অর্থ। এমনভাবে চুক্তি করেছি, ওই যে কোনো প্রকার দরপত্র ছাড়া, মানে কি বলে, শর্ত ছাড়া যেটা ছাড়পত্রটা দেওয়া হলো, সমস্যাটা ওখান থেকেই তৈরি হয়ে গেছে। এখানকার লোক এখানে উৎপাদন করতেছে, তারা পেমেন্ট করবো ডলারে। যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস বলছে, শুধু সিঙ্গাপুরেই সামিটের চেয়ারম্যান আজিজ খানের অন্তত 112 কোটি ডলারের সম্পদ রয়েছে। দেশটিতে 41তম শীর্ষ ধনী তিনি। সিঙ্গাপুরের সম্পদ আছে আজিজ খানের মেয়ে সামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আয়েশা আজিজ খানেরও। আজিজ খান পরিবারের সাথে হাসিনা পুত্র সজীব অজেদ জয়ের ঘনিষ্ঠতা রয়েছে। এ কারণে জয়কেও বিপুল এই সম্পদের অংশীদার ভাবা হয়। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। মণিপুরের শিক্ষার্থীদের সাথে নিরাপত্তা বাহিনীর ফের সংঘর্ষ, থমথমে রাজধানী ইম্ফল। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। জিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজকে তিতাস গ্যাসের এমডি পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে তিতাসের কর্মচারীরা। তিতাসের কর্মকর্তাদের ভেতর থেকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়ার দাবি তাদের। পাশাপাশি গত সরকারের দোসররা যেন তিতাসে না থাকতে পারে সেটা নিশ্চিত করতে হবে। বুধবার বিকেলে দাবি আদায়ে তিতাসে কর্মকর্তারা প্রধান ফটকের সামনে অবস্থান নেন। পরে রাত 10টায় সংবাদ সম্মেলনে কথা বলেন তিতাসের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক। গত 15 বছর ধরে তিতাস গ্যাসে যত এমডি নিয়োগ দেওয়া হয়েছে, সব এমডি কিন্তু আপনার ফ্যাক্টরি মতে নিয়োগ দেওয়া হয়েছে। তারপরেও তারাই নিয়োগ দিচ্ছে। আমরা শুধু এই বছর চাইছি, ঠিক আছে, আমরা যেহেতু আমাদেরকে এত মানে চোর হিসাবে তারা খেত করে, তাহলে আমাদেরকে তিতাস থেকে এমডি দেওয়া হোক। আমার কর্মচারীদের যে আমার যে স্বার্থগুলো, আমার যদি ভালো টিম না থাকে আমি কখনো কোম্পানির ভালো কখনই করতে পারবো না। তাকে আমার কমফোর্ট জোনে আনতে হবে। আমার সাথে সবার যোগাযোগ থাকবে। এমন না যে আমি এমডি, এই অর্থ এই না যে আমি শুধু জিএমদের সাথে কথা বলবো। আমার চেষ্টা থাকবে একদম রুট লেভেল পর্যন্ত কথা শোনার জন্য। পিতা পুত্রের যৌথ লুটপাট। লন্ডনে সালমান পুত্রের সম্পত্তির পাহাড়। কিনেছেন 5 তারকা হোটেল মানের একাধিক বাড়ি, যার একটিতে বিনা পয়সায় বসবাস করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। যুক্তরাজ্য ছাড়াও সালমান এফ রহমানের সম্পদ রয়েছে দুবাই, সিঙ্গাপুর সহ বিশ্বের নানা দেশে। রাজীব জামানের রিপোর্ট। পিতাকে আদর্শ মেনেছেন আহমেদ শায়ান ফজলুর রহমান, সালমান এফ রহমানের অতি গুণধর পুত্র। শায়ান বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী, আইএফআইসি ব্যাংকের সদ্য বিদায়ী চেয়ারম্যান। নাগরিকত্ব নিয়েছেন যুক্তরাজ্যেরও। দুর্নীতি, ব্যাংক লুট ও ব্যবসায়িক মুনাফার বড় অংশই শায়ান পাচার করেছেন লন্ডনে।
প্রাপ্ত তথ্য বলছে 2022 সালের মার্চে লন্ডনের ওয়েস্টমিনিস্টারে ধনীদের আবাসিক এলাকা 1 গ্রোসভেনর স্কোয়ারে 26.5 মিলিয়ন পাউন্ডের অ্যাপার্টমেন্ট কিনেছেন সালমান পুত্র। বিলাসী এই অ্যাপার্টমেন্টে 24 ঘন্টা পাওয়া যায় 5 তারকা হোটেলের সব সুযোগ সুবিধা, নিরাপত্তা ব্যবস্থাও দূতাবাস স্তরের। লন্ডনে আরও সম্পত্তি আছে শান ফজলুর রহমানের। 1 গ্রোসভেনর স্কোয়ার থেকে 350 মিটার দূরে 17 গ্রোসভেনর স্কোয়ারে 2010 সালের $6.55 মিলিয়ন আরও একটি অ্যাপার্টমেন্ট কিনেন সালমান এফ রহমানের 42 বছর বয়সী পুত্রধন। এছাড়া লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় একটি বাড়ির মালিকও শায়ান। এই বাড়িতেই শেখ রেহানা বিনা ভাড়ায় বসবাস করতেন বলে জানায় বিদেশি গণমাধ্যম। শায়ানের পিতা সালমান এফ রহমানও যুক্তরাজ্যে অর্থ পাচার করেছেন। বেক্সিমকো গ্রুপের 18টি কোম্পানির মাধ্যমে সালমান $135 মিলিয়ন পাচার করেছেন বলে তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। যুক্তরাজ্যের পাশাপাশি দুবাই ও সিঙ্গাপুরেও সালমান এফ রহমান অর্থ পাচার করেছেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-তে বলা হয়েছে যে যেসব দেশে এসব টাকাগুলো গিয়েছে সেই সব দেশের সাথে বাংলাদেশ সরকার এবং ফাইন্যান্সিয়াল যে ইন্টেলিজেন্স রয়েছে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে তারা চুক্তি করে সে চুক্তির ভিত্তিতে সে টাকাগুলো ফেরত নিয়ে আসতে পারে এবং বর্তমান বাস্তবতায় দেশের উন্নয়নের স্বার্থে এটা খুবই জরুরি বলে আমি মনে করি। সিআইডি বলছে গত 15 বছরে অন্তত 7টি ব্যাংক থেকে ঋণের নামে অর্থ নিয়ে পাচার করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। বেক্সিমকো গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বিভিন্নভাবে দেশের ব্যাংকিং খাতকে আর্থিক খাতকে খালি করে রেখেছে। সো এই জায়গাগুলোতে সর্বোচ্চ আইনি পদক্ষেপ গ্রহণ করে এই টাকাগুলো ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। এছাড়া গত 3 বছরে মার্কেট থেকে দৃশ্যমানভাবে প্রায় 6,600 কোটি এবং জালিয়াতির মাধ্যমে সালমান এফ রহমান আরও 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানিয়েছে সিআইডি। রাজীব জামান, একুশে টেলিভিশন, ঢাকা। সঙ্গীত মাফিয়া তাপস কেবল গান বাংলার চ্যানেল দখল করেই ক্ষান্ত হননি, বরং অবৈধভাবে মালিকও বনে গেছেন পেশি আর অর্থের প্রভাবে। ক্রমেই গান বাংলাকে পরিণত করেছিলেন হেরেমে। বিদেশি ক্রু, সঙ্গীত শিল্পী, সুরকার এনে সরকারি টাকায় কনসার্টের আয়োজনের ধুয়ো তুলে পকেটে ভরেছেন শত শত কোটি টাকা। আদিত্য মামুনের রিপোর্ট। কাগজপত্রী গান বাংলা চ্যানেলের প্রকৃত মালিক আবৃত্তিকার প্রশিক্ষক রবিশঙ্কর মৈত্রী। 2013 সালের 15 জানুয়ারি নিজের পকেটের টাকায় পিটিআরসি থেকে তরঙ্গ বরাদ্দ তিনি নিয়েছিলেন। কিন্তু দৃশ্যপটে তখনও কৌশিক হাসান তাপসের নৃত্যগীত শুরুই হয়নি। রাতারাতি তাপসের আগমনে বদলে যায় মালিকানাও। মন্ত্রণালয়ের সচিব ছিলেন হেদায়েত আল মামুন। তার পরামর্শে আমরা যাই নূর আলীর কাছে। তিনি আমাদেরকে এই কৌশিক হোসেন তাপসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তো কৌশিক হোসেন তাপস আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান। যুক্ত হওয়ার পরে যেটা করেন উনি মেমোরান্ডাম পাল্টে আমাদেরকে একেবারে নেই করে দেন। অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের মামলায় রবিশঙ্কর মৈত্রীকে দেশছাড়া করে তাপস নিজেই 70% শেয়ার নিয়ে বনে যান মালিক। তৎকালীন সংস্কৃতি মন্ত্রণালয়ের যোগ সাজসে তাপস একের পর এক মোটা অঙ্কের বড় বড় কন্ট্রাক্ট বাগিয়ে নিতে থাকেন। গান বাংলার কারণেই মূলত আমাকে দেশ ছাড়তে হয়, জীবনের হুমকি আসে এবং একটা সময় বুঝতে পারি যে ঢাকা আর আমার। জয় বাংলা কনসার্ট সহ বিভাগীয় শহরে সরকারি টাকায় গানের অনুষ্ঠানের মাধ্যমে কোটি কোটি টাকার তসরুপ করা তাপসের জন্য ডাল ভাত। শুধু তাই নয়, সানি লিওনকে নিয়েও করেছেন চোখ ধাঁধানো আয়োজন। সঙ্গীত বিনিময়ের নামে বিদেশি যন্ত্রী, শিল্পী, সুরকারদের বরাদ্দ অর্থ লোপাট করেছেন তাপস। বিদেশি সেই সব শিল্পীদের আয়করও জমা দিতেন না স্ত্রী মুন্নির ক্ষমতা আর প্রভাবে। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মেস্তরে বানাই আছেন। তাপস মুন্নি দম্পতির ইশারায় গান বাংলা রীতিমতো পরিণত হয় হেরেমে। দেশের প্রায় সব তারকাদের যাতায়াত ছিল সেখানে। নানা কেলেঙ্কারিতেও তাপস ছিলেন অনবদ্য। নায়িকা বুবলিকে ঘিরে প্রেমের গুঞ্জনের আগুনে ঘি ঢালেন স্বয়ং স্ত্রী মুন্নি।
এত অন্যায়, এত অনিয়ম, এত অনাচারের পর বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনের একেবারে শেষ দিকে ডিগবাজি দিয়ে ফেসবুকে লাল ব্যানার লাগিয়ে হঠাৎ সরকার বিরোধী অবস্থান নেন তিনি। অভিযোগ আছে 5 আগস্টের আগের সন্ধ্যায় গান বাংলায় হামলা করিয়ে সহানুভূতি পাওয়ার ব্যর্থ চেষ্টাও করেন তিনি। তাতে অবশ্য কাজের কাজ হয়নি। শেখ হাসিনার দেশত্যাগের পরপরই বিক্ষুব্ধ জনতা গুড়িয়ে দেয় চ্যানেলটি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর মহাখালী থেকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেফতার। সংস্কারের জন্য 6টি কমিশন গঠন, আইন হাতে তুললে শাস্তির হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার। নবনিযুক্ত 8 ডিসির পদায়ন বাতিল, হট্টগোলের ঘটনা তদন্তে কমিটি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠা করা হবে, আশা তারেক রহমানের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।